আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আবারও হাজির হয়েছি মোহাম্মদ আল আমিন শেখ, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার হোপ পলিটেকনিক ইনস্টিটিউট সিএসএস বাউলামারী খুলনা। তো আমি আবারও হাজির হয়েছি তোমাদের অনলাইন ক্লাসে। তো আমি যে ক্লাসটা নিয়ে থাকি সেই ক্লাসটি হচ্ছে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম। তো ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের সপ্তম ক্লাসে আমরা আজকে শিখব যে বাবল শর্ট অ্যালগরিদমের কমপ্লেক্সিটি, কুইক শর্ট অ্যালগরিদম সিমুলেশন এবং এক্সাম্পল। এই যে কোশ্চেনগুলা চ্যাপ্টার 9 অর্থাৎ শর্টিং যে অধ্যায়টা আছে শর্টিং এর কার্যপ্রণালী, তো এই অধ্যায়ের মধ্যে এগুলা পাওয়া যাবে। তো আমি গত ক্লাসে চ্যাপ্টার 9 এ ক্লাস নিয়েছিলাম বাবল শর্ট এর উপরে এবং কিছু শর্ট কোশ্চেন, অতি সংক্ষিপ্ত এই কোশ্চেনগুলোর উপরে। তো আমাদের এখন শিখতে হবে যে ব্রড কোশ্চেন, অর্থাৎ আমাদের যে খুবই মেজর কোশ্চেন যেটা আমাদের পরীক্ষায় প্রায়ই আসে, যে বাবল শর্ট, কুইক শর্ট, বাবল শর্টের অ্যালগরিদম, কমপ্লেক্সিটি, কুইক শর্টের সিমুলেশন অ্যালগরিদম, এগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। তো আমরা বড় কোশ্চেনগুলোই আমরা সাধারণত দেখব আজকে। তো আমরা আজকে তিনটা কোশ্চেন দেখব, যে বাবল শর্টের অ্যালগরিদম লেখো, বাবল শর্টের কমপ্লেক্সিটি, কুইক শর্টের অ্যালগরিদম লেখা, সিমুলেশন। তো চলো দেখা যাক আজকে আমাদের ক্লাসের যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো কি। তো বাবল শর্টের অ্যালগরিদম, তো আমি গত ক্লাসে বলেছিলাম যে বাবল শর্ট অর্থাৎ বাবল শর্ট যখন আমাদের একটা অ্যারে থাকে, তো অ্যারে হতে আমাদের কি হয়, অ্যারে হতে আমাদের বিভিন্ন অর্ডারে অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারে আমাদের সাজানোর প্রয়োজন হতে পারে। তো আমরা বাবল শর্ট সেটাকে দ্বিবিভাজন অর্থাৎ মিড পয়েন্ট বের করে, বিগিনিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট নির্ধারণ করে মিড পয়েন্ট বের করতে হয় এবং ওই মিড পয়েন্টে এসে আমাদের একটা অ্যারেকে দ্বিবিভাজন করে আমাদের বাবল শর্ট অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে আমাদেরকে সেটা সাজাতে হয়। তো এই বাবল শর্টের অ্যালগরিদমের টেকনিক বা সিমুলেশন আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে তোমরা বুঝতে না পারলে আমার আগের যে ভিডিওটি রয়েছে ভিডিওটি দেখবে এবং আজকে আমি দেখাবো যে অ্যালগরিদম লেখো। তো আজকে যে অ্যালগরিদমটি তোমরা শিখবে সেই অ্যালগরিদম যদি তোমরা পূর্বের ভিডিওটি যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা আজকের অ্যালগরিদমটি সহজে বুঝতে পারবে। যদি বুঝতে না পারো তা অবশ্যই তোমরা আগের ভিডিওটি দেখে বাবল শর্টের সিমুলেশন পদ্ধতিটা দেখে নিবে। তো চলো দেখা যাক যে আমাদের বাবল শর্টের অ্যালগরিদমটা কি। তো বাবল শর্টে আমরা কি করেছিলাম, যে বাবল শর্টটা হচ্ছে যে আমরা এরকম একটা অ্যারে নিয়েছিলাম, অ্যারে থেকে আমাদের বিভিন্ন ধরনের ডাটা থাকবে, যেমন 1 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5, 6 এরকম অ্যারে আমাদের থাকতে পারে। তো অ্যারে আমাদের উদ্দেশ্য ছিল কি, যে এই অ্যারে থেকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো যেতে পারে, আবার ডিসেন্ডিং অর্ডারে সাজানো যেতে পারে। তো অ্যাসেন্ডিং আকারে যখন আমরা সাজাবো বা ডিসেন্ডিং আকারে যখন আমরা সাজাবো, অবশ্যই আমাদের এন্ডিং পয়েন্ট, বিগিনিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট বের করতে হবে। তো বিগিনিং পয়েন্ট কোনটা, যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে বিগিনিং পয়েন্ট, আর যেটা আমাদের শেষে থাকবে সেটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। এখন এই বিগিনিং পয়েন্টকে আমরা লোয়ার বাউন্ড এবং এন্ডিং পয়েন্টকে আমরা আপার বাউন্ড হিসেবে ধরেছিলাম, অর্থাৎ আমরা এই দুইটার থেকে আমরা মিড পয়েন্ট বের করব এবং এই মিড পয়েন্ট থেকে আমাদের দুইটা থেকে আমাদের কি করতে হবে, মিড পয়েন্ট থেকে আমাদের সেটাকে আমাদের অ্যাসেন্ডিং আকারে বা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা সেটাকে অ্যাসেন্ডিং আকারে বা ডিসেন্ডিং অর্ডারে আমরা সাজাতে পারি। তো এখন দেখা যাক, তো আমাদের প্রত্যেকটা একটা এ নামে যদি আমরা একটা অ্যারে নিয়ে থাকি, তো অ্যারে প্রত্যেকটা ডাটার একটা ইনডেক্স ভ্যালু আছে। তো এটার ইনডেক্স ভ্যালু 1 2 3 4 5, অর্থাৎ এখানে আমার 5টা ডাটা রয়েছে। সো 5টা ডাটার জন্য আমাদের ইনডেক্স ভ্যালু হবে 5টা। তো আমাদের এই ইনডেক্স ভ্যালু কি করতে হবে, এটাকে আমাদের
পিটিআর অর্থাৎ পাস পয়েন্টার দিয়ে নির্ধারণ করতে হবে। তো আমরা চলো দেখা যাক যে আমাদের বাবল শর্ট অ্যালগরিদমটা কিভাবে লেখা হয়। তো দেখা যাক আমরা যদি অ্যালগরিদমটা লিখি, অ্যালগরিদমটি হচ্ছে যে এখানে ডাটা n সংখ্যক বিশিষ্ট উপাদান, অর্থাৎ আমাদের এইখানে যে ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলো n সংখ্যক বিশিষ্ট আমাদের উপাদান, অর্থাৎ এখানে আমার যে কয়টা ডাটা রয়েছে ওই কয়টা ডাটা হচ্ছে আমাদের কি n সংখ্যক উপাদান। অর্থাৎ তাই এখানে আমরা লিখেছি যে ডাটা n সংখ্যক বিশিষ্ট উপাদান, মানে কি এই যে অ্যারে থেকে আমার যে ডাটাগুলি রয়েছে এই ডাটাগুলি হচ্ছে আমাদের n সংখ্যক বিশিষ্ট এলিমেন্ট। তো আমরা দেখা যাক স্টেপ 1 এ আমরা কি লিখতে পারি, যে স্টেপ 1 এ হচ্ছে যে k এর মান যদি 1 হয় টু k, অর্থাৎ আমরা এখানে k এর মান যদি 1 হয় এবং n মাইনাস 1 হয়, k মাইনাস k এর মান ইকুয়াল টু 1 হয় 1 টু n মাইনাস 1, অর্থাৎ এটা আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই বিষয়টি হচ্ছে n মাইনাস 1। তো আমাদের এখানে n সংখ্যক এলিমেন্ট রয়েছে, তো আমাদের এখানে কি হবে যে k এর মান 1, অর্থাৎ আমার k এর মান হচ্ছে আমাদের এখানে ইনডেক্স ভ্যালু, অর্থাৎ ইনডেক্স ভ্যালু মান 1 থেকে n মাইনাস 1, অর্থাৎ আমার এখানে যদি 6টা ডাটা থাকে তাহলে আমার এখানে পাসিং হবে, অর্থাৎ আমার ইটারেশন কয়টা ইটারেশন করতে হবে 5টা, অর্থাৎ আমাদের এখানে যদি আমার n সংখ্যক পরিমাণ যদি n এর মান যদি আমাদের 5 হয়, n এর মান যদি আমাদের 5 হয় তাহলে এখানে আমাদের n মাইনাস 1, তাহলে কি আমার 5 মাইনাস 1 অর্থাৎ 4, আমার 4টা ইটারেশন অর্থাৎ 4টা প্রক্রিয়া বা পদ্ধতি আমার অবলম্বন করতে হবে। তো আমার যে কয়টা ডাটা থাকবে তার থেকে এক কম, তো আমাদের এখানে এটা হবে k equal to 1 to n minus 1, যদি k equal to 1 থেকে n minus 1 পর্যন্ত হয় তখন আমাদের কি হবে, রিপিট করবে হচ্ছে স্টেপ 2 and 3, মানে কি যদি আমাদের k এর মান যদি ইনডেক্স ভ্যালু অর্থাৎ 1, অর্থাৎ k এর মান এখন আমার কত 1, 2 থেকে যদি n 1, আমরা দেখেছি যে এখানে আমরা যে কয় n এটা হচ্ছে আমার এলিমেন্ট সংখ্যা, অর্থাৎ রিপিট করবে স্টেপ 2 and 3, অর্থাৎ আমার এখানে স্টেপ 2 তে আছে ptr equal to 1 নির্ধারণ হবে, অর্থাৎ এই ptr মানে হচ্ছে পাস পয়েন্টার, ptr equal to পাস পয়েন্টার, অর্থাৎ যদি ptr equal to 1 নির্ধারণ হবে, যদি আমার এটা এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমার স্টেপ 2 যে কন্ডিশনটা রয়েছে ptr equal to 1, অর্থাৎ পাস পয়েন্টার 1, আমার পাস পয়েন্টার equal to 1 নির্ধারণ হবে। স্টেপ 3 তে হচ্ছে ptr greater than n minus k পর্যন্ত পুনরাবৃত্তি হবে, অর্থাৎ আমরা স্টেপ 1 এ দেখেছি যে n minus 1 এবং n minus k ptr এর মান, অর্থাৎ ptr greater than or equal n minus k যদি হয় তখন আমাদের লুপটা কি হবে, লুপটা হবে যে আমাদের বারবার লুপিং হবে, অর্থাৎ আমাদের এখানে ptr এবং n k, অর্থাৎ ptr এর মান যদি k আমরা
এবং কে হচ্ছে আমাদের ইন্ডেক্স ভ্যালু। অর্থাৎ যদি এটা হয় তাহলে অবশ্যই আমাদের এটা লুপটা পুনরাবৃত্তি হবে। ইফ যদি ডাটা পিটিআর থেকে ডাটা পিটিআর প্লাস 1 বড় হয় তাহলে ডাটা পিটিআর এবং ডাটা পিটিআর প্লাস 1 একে অপরের সাথে স্থান বিনিময় করবে। স্থান বিনিময় করবে অর্থাৎ আমরা আমাদের এই কন্ডিশনটি যদি পুনরাবৃত্তি হয় এবং যদি ইফ ডাটা পিটিআর লেস দ্যান অর ডাটা পিটিআর প্লাস 1 হয় তাহলে ডাটা পিটিআর এবং ডাটা পিটিআর প্লাস 1 একে অপরের সাথে স্থান বিনিময় করবে। অর্থাৎ আমরা ডাটা পিটিআর এর মান আমরা ইনডেক্স ভ্যালু 1 অর্থাৎ আমরা প্রথমটাকে ধরছি এবং পিটিআর প্লাস 1 অর্থাৎ পিটিআর এর মান যদি 1 হয় এবং এর সঙ্গে 1 যোগ করে আমাদের এই পিটিআর এর মান কত হয়ে যাচ্ছে 2, তাই এই ফর্মুলাটা ব্যবহার করা হয়েছে। যেমন পিটিআর এর মান যদি 1 হয় তাহলে আমরা এই পিটিআর এর সঙ্গে আমরা 1 অ্যাড করতেছি অর্থাৎ তাহলে আমরা এখানে 2 হয়ে যাচ্ছে। তাহলে এই ইনডেক্স ভ্যালু 1 এর ডাটার সঙ্গে ইনডেক্স ভ্যালু 2 ডাটা আমাদের কি হবে যদি বড় হয়, যদি আমাদের শর্তটা ছিল যদি প্রথমটা থেকে দ্বিতীয়টা যদি ছোট হয় অথবা দ্বিতীয়টা থেকে প্রথমটা যদি বড় হয় তাহলে এরা পরস্পর কি হবে স্থান বিনিময় করবে। তাই বলছে যে পিটিআর এবং ডাটা পিটিআর অর্থাৎ পাস পয়েন্টার এবং ডাটা পাস পয়েন্টার প্লাস 1 একে অপরের সাথে স্থান বিনিময় করবে। অর্থাৎ আমার যদি এখানে যদি 3 থাকে আর এখানে যদি 1 থাকে তাহলে আমরা সহজে দেখতে পাই যে অবশ্যই আমাদের ইনডেক্স ভ্যালু 2 থেকে ইনডেক্স ভ্যালু 1 এর ডাটার মান বড়। তো এই যদি এরকম ধরনের থাকে ডেটা থাকে তাহলে অবশ্যই আমাদের এই ডেটা পরস্পরের সঙ্গে স্থান বিনিময় করবে। স্থান বিনিময় করে এখানে 3 জায়গায় 1 আসবে আর 1 এর জায়গায় 3 চলে যাবে। অর্থাৎ আমাদের এটা তাই বলছে যে ডেটা পিটিআর এবং ডেটা পিটিআর প্লাস 1 একে অপরের সাথে স্থান বিনিময় করবে। স্টেপ 4 হচ্ছে পিটিআর প্লাস 1 নির্ধারণ হবে। স্টেপ 5 হচ্ছে এক্সিট হয়ে বের হয়ে আসবে। অর্থাৎ আমরা এখানে দেখেছিলাম যে পিটিআর ইকুয়াল টু 1 নির্ধারণ হবে আর এখানে পিটিআর ইকুয়াল টু পিটিআর প্লাস 1 অর্থাৎ আমাদের এখানে পিটিআর ইকুয়াল টু 1 নির্ধারণ হয়েছিল এবং স্টেপ 4 এ এসে আমাদের কি হচ্ছে পিটিআর ইকুয়াল টু পিটিআর প্লাস 1 আমাদের নির্ধারণ হবে। অর্থাৎ আমরা দেখেছি যে এই সূত্রটি মানে কি আমার ইনডেক্স ভ্যালু যদি 1 হয় অর্থাৎ পাস পয়েন্টার যদি 1 হয় তাহলে যদিও আমাদের সামনের দিকে যেতে হবে সেহেতু আমাদের এক এক করে আমাদের বৃদ্ধি পেতে থাকবে। সো আমরা এখানে দেখতে পারি যে পিটিআর অর্থাৎ পাস পয়েন্টারের মান যদি আমাদের 1 হয় সো আমাদের এক করে বৃদ্ধি করতে হবে। সো আমাদের এখানে এক যদি আমরা যোগ করি তাহলে এখানে পিটিআর এর মান কত 1 তাহলে আমরা এক করে বৃদ্ধি পাচ্ছি। তাহলে এখন আমাদের এই 2 কত হচ্ছে 2, এই 2টা হচ্ছে কার মান এই পিটিআর এর মান। তো আমরা এই পিটিআর এর মান যখন আমাদের এই দুইটার তুলনা হয়ে যাবে তখন আমাদের পরের দুইটা কম্পেয়ার করতে হবে। পরের দুইটা যখন আমাদের কম্পেয়ার করতে হবে তখন আমাদের এই পিটিআর এর মান কত 2, এই পিটিআর এর মান কত 2 এবং আমরা বৃদ্ধি করতেছি কত 1 তাহলে আমাদের কত আসছে অর্থাৎ 3। তাহলে এই 3টা হচ্ছে আমার এই পাস পয়েন্টারের এই পিটিআর এর মান। এভাবে আমাদের পর্যায়ক্রমে ভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের শেষ ডাটা অর্থাৎ এন্ডিং পয়েন্ট না পাবে। এন্ডিং পয়েন্ট পর্যন্ত আমাদের এই ডেটা আমাদের কি থাকবে পর্যায়ক্রমে আমাদের এই ডেটাগুলো কার্যক্রম চলতে থাকবে। তো এই ছিল ডাটা হচ্ছে বাবল শর্ট অ্যালগরিদম স্টেপগুলো ধাপগুলো যে কিভাবে বাবল শর্ট অ্যালগরিদম আমাদের লিখতে হয়। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। যদি কেউ ভিডিওটি দেখে এবং অ্যালগরিদম না দেখে বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে
যোগাযোগ করবে। তো আমরা এখন দেখবো যে বাবল শর্ট অ্যালগরিদমের কমপ্লেক্সিটি। আমাদের কমপ্লেক্সিটি আমাদের বিভিন্ন ধরনের হতে পারে। আমাদের একটি কাজ করতে গেলে বা কোনো শর্টিং পদ্ধতি করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা এবং জটিলতার সম্মুখীন হতে পারে। তো বাবল শর্টের ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি হতে পারে। তো আমরা দেখব যে বাবল শর্ট অ্যালগরিদম করার ক্ষেত্রে আমাদের কি কি কমপ্লেক্সিটি হতে পারে সেটা আজকে আমরা দেখব। তো বাবল শর্ট অ্যালগরিদমের কমপ্লেক্সিটি, বাবল শর্ট অ্যালগরিদম কমপ্লেক্সিটি। তো বাবল শর্ট অ্যালগরিদমের কমপ্লেক্সিটি হচ্ছে যে বাবল শর্ট অ্যালগরিদম যে আমরা সেম জিনিস যদি আগে সেই কথাই বিবেচনা করি যে এখানে ডেটা রয়েছে 4টি এবং এই ডেটা নামের একটি অ্যারে আছে এবং এই অ্যারেতে 4টি ডেটা রয়েছে। তো এই ডেটা আমাদের আমরা কি বলেছিলাম যে এখানে n সংখ্যক পরিমাণ ডেটা বা এলিমেন্ট থাকবে। তো আমাদের এখানে ডেটা আছে সমান 4টা, তাহলে আমাদের n সমান কত? 4। তাহলে আমরা প্রথমেই বলেছিলাম যে আমার যে কয়টি ডেটা থাকবে তার থেকে আমার পদ্ধতি বা অবলম্বন করতে হবে তার থেকে একটা কম, অর্থাৎ পাসিং বা পাস পয়েন্টার আমার একটা কম হবে। তো আমরা বলেছিলাম যে n-1, তাই না? তাহলে n এর মান 4 - 1 তাহলে কত হচ্ছে 3। তার মানে কি আমার এই ডেটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর জন্য আমার 3টা ধাপ অবলম্বন করতে হবে। তার মানে আমার যে কয়টা ডেটা থাকবে তার থেকে একটা কম। তো আমাদের এইখানে প্রথম পাসিং এর জন্য আমাদের কি হবে? পাসিং 1 এর জন্য আমাদের কি হবে? n- কত? n-1, তাই না? n-1। তারপরে তার মানে কি n-1 মানে কি n এর মান কত হচ্ছে 4, মানে কি এখানে কয়টা ডেটা রয়েছে? 4টা। n-1 তাহলে কত? 3। তারপরে কি আসছে? পাসিং 2 এর ক্ষেত্রে n- কত আসছে? n-2। তার মানে কি 4 - 2, তার মানে কত আসছে? তখন আসছে 2। তারপরে পাসিং 3 এর জন্য n-3, তার মানে 4 - 3 = 1। তাহলে আমাদের আলটিমেটলি আমাদের কি আসে? আলটিমেটলি আমাদের এটা বাবল শর্ট অ্যালগরিদম আমাদের করতে গেলে সাধারণত আমাদের কি আসে? সাধারণত আসে যে প্রথমে আমাদের কত আসছিল? 3, তারপরে আসছিল 2, তারপরে 1, ডট 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 কত? n-1। সরি, এরকমই কি আমাদের সিরিজটা আসে এরকমই যে 3, 2 + 1। তার মানে কি আমার এই 4টি ডাটা আমার বাবল শর্ট অ্যালগরিদম করতে গেলে অবশ্যই আমার 3টা পদ্ধতি অবলম্বন করতে হবে এবং আমার সেই 3টা পদ্ধতি যখন আমরা 4টা আছে তাহলে পাসিং 1 এ আমার 3 বার এক্সিকিউট হবে। যখন পাসিং 2 তে আসবো তখন আমার 2 বার এক্সিকিউট হবে। যখন পাসিং 3 তে আসবো তখন একবার এক্সিকিউট হবে। তো আমাদের পাসিং 1 এ 3, পাসিং 2 তে 2 এবং পাসিং 3 তে 1। তাহলে আলটিমেটলি আমরা এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1 + 2 + 3 ডট 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 n-1। এটা কি আমরা লিখতে পারি না যে আমাদের ডেটা আমাদের এখানে n সংখ্যক পরিমাণ যদি ডেটা থাকে তাহলে 1 + 2 + 3 ডট 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 n-1। তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পারি যে এইখানে n = n + 1/2 এটা কি আমরা লিখতে পারি না? ধারা সূত্র অনুযায়ী আমরা কি এটা কি আমরা লিখতে পারি। তো এটা যখন আমরা লিখতে পারি তাহলে n² + 1/2। তো আমরা এখানে আগে একটু দেখি যে বাবল শর্টের বেস্ট কেস ওমেগা n, তাহলে পোস্ট কেস হচ্ছে এখন আমাদের বের করতে। তাহলে আমাদের এখানে সর্বোচ্চ এইখানে আমরা তাহলে n² + n/2। তো আমরা এখানে n² মানে কি আমাদের সর্বোচ্চ যে এলিমেন্ট সংখ্যা বা পরিমাপ থাকে সেটাই আমাদের এখানে পরিমাপ করে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে n²
প্লাস n বাই 2, তাহলে আমরা এখান থেকে নেবে হচ্ছে n স্কয়ার, তাহলে আমরা এটা সমান ওমেগা n স্কয়ার, তাহলে আমার পোস্ট কেস হচ্ছে ওমেগা n স্কয়ার। এভারেজ কেস সেম, অর্থাৎ আমরা দেখলাম যে বেস্ট কেস ওমেগা n, বেস্ট কেস হচ্ছে ওমেগা n, তারপরে পোস্ট কেস হচ্ছে ওমেগা n স্কয়ার, এবং বাবলসন অ্যালগরিদমের n স্কয়ার সমানুপাতে সময়ের পরিবর্তন হয়। মানে কি আমার এই যে n স্কয়ারটি পেয়েছি, যে n স্কয়ারের সমানুপাতিক হারে আমাদের সময়ের পরিমাপ পরিবর্তন হয়। তো কমপ্লেক্সিটি সাধারণত এই ধরনেরই আসতে পারে যে আমাদের যখন আমাদের কোশ্চেন আসবে বাবলসন অ্যালগরিদমের কমপ্লেক্সিটি লিখো, অবশ্যই আমাদের উদাহরণ দেখিয়ে অর্থাৎ অ্যারে দেখিয়ে আমাদেরকে সেটাকে কমপ্লেক্সিটি নির্ণয় করতে হবে। তো আমরা সেটাই দেখলাম যে বাবলসন অ্যালগরিদমের কমপ্লেক্সিটি কত, তো কি বাবলসন অ্যালগরিদমের কমপ্লেক্সিটি। এখন আমরা দেখব যে কুইক শর্ট অ্যালগরিদম। আমরা শর্টিং পদ্ধতি বিভিন্ন ধরনের হতে পারে এবং এর অ্যালগরিদমও বিভিন্ন ধরনের হতে পারে, সিমুলেশনও, কিন্তু আমাদের সব থেকে শর্টিং পদ্ধতির মধ্যে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কুইক শর্ট অ্যালগরিদম। কুইক শর্ট অ্যালগরিদম, তো কুইক শর্ট অ্যালগরিদমটি হচ্ছে আমরা দেখব এখন যে কুইক শর্ট অ্যালগরিদম। কুইক শর্ট অ্যালগরিদম, তো কুইক শর্ট অ্যালগরিদমটি হচ্ছে যদি আমরা বলতে চাই, তো কুইক শর্ট অ্যালগরিদমটি হচ্ছে আমাদের ডিভাইডেড এন্ড কনকোয়ার অ্যালগরিদম, যেটা হচ্ছে আমাদের একটা অ্যারে থাকবে, ওই অ্যারেকে আমাদের দ্বিবিভাজন অর্থাৎ দুই ভাগে ভাগ করে আমাদের মিড পয়েন্টের লেফট সাইডে অর্থাৎ বাম সাইডে থাকবে ছোট সংখ্যা এবং ডান সাইডে থাকবে বড় সংখ্যা, অর্থাৎ আমাদের ডিভাইডেড এন্ড কনকোয়ার নীতি অনুসরণ করে সাধারণত কুইক শর্ট অ্যালগরিদমটি করা হয়। তো ডিভাইডেড এন্ড কনকোয়ারটা কি? ডিভাইডেড এন্ড কনকোয়ারটা হচ্ছে যে আমাদের একটি অ্যারেকে দুই ভাগে ভাগ করে একটি বড় অ্যারেকে আমাদের ছোট অ্যারেতে সাব মডিউলে ভাগ করে আবার সেই সাব মডিউলকে আবার সাব মডিউলে ভাগ করে আমাদের সেটাকে সর্টিং করা হয়, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারেও হতে পারে, ডিসেন্ডিং অর্ডারেও হতে পারে। তো অ্যালগরিদম পদ্ধতিটা হচ্ছে আমাদের কুইক শর্ট অ্যালগরিদমটি হচ্ছে এই ডিভাইড এন্ড কনকোয়ার নীতি মেনেই অনুসরণ করে আর কি করা হয়। তো আমি এখানে एग्जांपल হিসেবে আমি একটা ডিজিট নিয়েছি, যে এখানে ডিজিটটা হচ্ছে আমি একটু যদি লিখি যে 44 33 11 77 90 40 60 99 22 80 66। তো এখানে আমি ডিজিট নিয়েছি 12টি ডিজিট নিয়েছি, অর্থাৎ 12টি ডেটা নিয়েছি এবং এই 12টি ডেটা থেকে আমরা কুইক শর্ট অ্যালগরিদম দেখব যে আসলে কুইক শর্ট অ্যালগরিদম কিভাবে এটা কাজ করে। এবং কুইক শর্ট অ্যালগরিদমটি হচ্ছে প্রত্যেকটা ডেটার এক একটি করে কি থাকবে, এক একটি করে আমাদের এক একটি করে প্রত্যেকটা একে অপরের সাথে আমাদের চেক করবে। তো আমাদের এখানে প্রথমে ইন্ডিং পয়েন্ট থাকবে, এখানে প্রথমে আমাদের কি থাকবে যে একটা যেখান থেকে আমরা শুরু করব সেখানে একটা পয়েন্ট থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে পিভট, এবং যেদিক থেকে যাবে সেটা হচ্ছে মার্কার। তাহলে আমরা যদি এইখানে আমরা 66 আমরা এটা বিভিন্ন ভাবে হতে পারে, এটা হচ্ছে কি আমাদের পিভট এবং এটা হচ্ছে আমাদের মার্কার। তো আমরা এখন দেখব যে প্রত্যেকটা পিভট থেকে আমরা চেক করা শুরু করব। তো আমাদের একটা বাম দিক থেকে চেক করতে হবে আর একবার ডান দিক থেকে চেক করতে হবে। তো যখন আমরা ডান দিক থেকে চেক করব তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের বড় সংখ্যাটি দেখতে হবে। তার মানে কি যখন আমরা ডান থেকে বামে আসবো তখন যখন আমরা ডান থেকে বামে আসবো তখন বড়, এবং যখন বাম থেকে ডানে যাবো তখন হচ্ছে
ছোট। তাহলে আমরা ডান থেকে যদি ছোট আসি তখন আমাদেরকে দেখতে হবে যে 66 থেকে শুরু করতেছি, আমাদের মার্কার এটা পয়েন্ট মার্কার হচ্ছে 44। তো 44 এর থেকে 60 পরে বড় সংখ্যা আছে কিনা, 54 এর কি আছে, 54 এর বড় সংখ্যা আছে কিনা, 44। অর্থাৎ এখানে দেখতে হবে যে যদি আমাদের ডান থেকে বামে আসে তাহলে ছোট আর বাম থেকে ডানে গেলে বড়। অর্থাৎ ডান থেকে যদি আমরা আসি তাহলে 44 থেকে তার ছোট সংখ্যা কোনটা, তার মানে কি 44 এর 66 পরে হচ্ছে 88, 88 অবভিয়াসলি 40 এর বড়, তারপরে আছে কি 22, তার মানে কি 22টা হচ্ছে আমাদের 22টা হচ্ছে কি আমাদের কি হবে, 22টা হচ্ছে আমাদের 44 এর ছোট। তাহলে এই 44 যাবে কোথায়, এই 22 এর এইখানে, আর 22টা আসবে হচ্ছে 44 এর এইখানে। তাহলে এই দুইটা আমরা পয়েন্টার দিয়ে এ করতে পারি। তারপরে 88, 66, 99, 40, তারপরে যে সংখ্যা যেখানে আছে আমরা সেই সংখ্যা সেইখানে বসায় দিব। এখন আমাদের এখান থেকে যেতে হবে, তাহলে এখন 22 থেকে দেখতে হবে 44 এর বড় সংখ্যা আছে কিনা। তাহলে অবশ্যই আমাকে দেখতে হবে 33 44 এর ছোট, 11 44 এর ছোট, 55 44 এর বড়। তাহলে এটা আসবে 44 আসবে 55 এখানে, আর 55 যাবে 44 এর ওখানে। আমরা এই দুটো পয়েন্ট করে দিব, আর যেখানে যা আছে আমরা সেখানে সেই সংখ্যাগুলো বসিয়ে দিব। এখন আবার এদিক থেকে আসতে হবে, এদিক থেকে এসে দেখতে হবে যে 55 থেকে 44 এর ছোট সংখ্যা আছে কিনা, 44 এর ছোট সংখ্যা আছে কিনা। তাহলে 55 এটা হচ্ছে 99 অর্থাৎ 99 44 এর বড়, 60 হচ্ছে 44 এর বড়, 40। তাহলে আমার এই 44 অবশ্যই 44 এর ছোট। তাহলে আমার এই 44 এর 40 এর জায়গায় 44 হবে এবং 44 এর জায়গায় 40 আসবে। তাহলে আর যেখানে যে ডিজিটগুলো ছিল আমরা বসায় দিব 60, 99, 55। এখন আবার কি এখান থেকে আবার যাবে, তাহলে 44 থেকে 40 থেকে আমাদের দেখতে হবে যে 44 এর বড় আছে কিনা। তাহলে এখানে অবশ্যই আছে কি 77, তাহলে এটা 40 এর বড়, তাহলে এখানে হবে 44 আর 40 এর জায়গায় হবে 77। এটাই আমরা আর পরবর্তী যে ডিজিটগুলো রয়েছে আমরা সেখানে বসিয়ে দিব। অর্থাৎ আমরা তাহলে দেখতে পেলাম, এখন আবার দেখতে হবে যে এখান থেকে আছে কিনা। তাহলে এখান থেকে 44 এর কি আছে, 44 এর ছোট আছে কিনা। তাহলে কি এখানে আছে 90, অবশ্যই সেটা 44 এর কি, অবশ্যই সেটা 44 এর বড়। তো আমাদের এখানে 44টা ঠিক আমাদের অর্ডার অনুসারে এখানে বসার কথা ছিল, ঠিক সেখানে বসছে। তো আমরা এখানে আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের মিডিয়ান পেয়ে গিয়েছি। তো আমাদের এখন এই জিনিসটাকে আমরা আবার দুইটা সাব মডেলে ভাগ করতে পারি, যেহেতু আমাদের 44টা মানের কোন অনুসারে যেখানে বসার কথা ছিল সেখানে বসে গিয়েছে। জাস্ট এর বাম সাইডে থাকবে হচ্ছে ছোট সংখ্যা, ডান সাইডে থাকবে বড় সংখ্যা। আমাদের আছে হচ্ছে বাম সাইডে ছোট সংখ্যা, তো আমাদের এটা হচ্ছে কি একটা সাব লিস্ট, ফার্স্ট সাব লিস্ট, আর এটা হচ্ছে আমাদের একটা সেকেন্ড
সাবলিস্ট। এখন আমাদের এই সাবলিস্টকে আবার আমাদের এইভাবে আমাদের মানের কলম অনুসারে এটাকে আমাদের কি করতে হবে, মার্কার ধরে এটাকে কি করতে হবে, আমাদের আবার সাজাতে হবে। আবার এটাকে আমাদের মার্কার ধরে এটাকেও কি করতে হবে, আমাদের এটাকেও সাজাতে হবে। তো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা পরস্পর এটা তখন আসলে আমাদের একটা এটা অর্ডারে মানের কলম অনুসারে সাজানো হবে, আবার এটাও আমাদের মানের কলম অনুসারে সাজানো হবে। তখন আমাদের একটা মান আমাদের অ্যারেগুলা কি আসবে, মানের কলম অনুসারে সাজানো হবে। তো এইভাবে আমরা চেষ্টা করব যে কুইকশর্ট অ্যালগরিদম সিমুলেশন এইভাবে কাজ করে আমরা বাসায় অবশ্যই চেষ্টা করব। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে যোগাযোগ করবে, আমার সঙ্গে কন্টাক্ট করবে। এই ছিল আজকের ক্লাস। তো আশা করি সকলেই বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে প্রবলেম হয়, সমস্যা মনে করো, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমার সঙ্গে কন্টাক্ট করবে। আর আশা করি তোমরা সকলেই এই ভিডিওটি যখন দেখবে অবশ্যই খাতা এবং কলম সামনে নিয়ে দেখবে এবং খাতায় করবে, তাহলে তোমাদের এটি অবশ্যই কি থাকবে, মনে থাকবে এবং প্র্যাকটিস হয়ে যাবে। তো আশা করি সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।